অয়ন দাসের কলমে আজকের নিবেদন ভর। তীব্র গরমের মধ্যে কালবৈশাখী ঝড়ের মতো লোকটা স্বপ্নে আসে রোজ। লোকটা যখন আসে, জয়া টের পায় প্রবল বেগে ধুলো উঠছে। সেই ধুলোর ঝড়ের মধ্যেও শুনতে পায় ঘোড়ার খুরের টকবক শব্দ। জয়ার সমস্ত শরীর জুড়ে তখন ঝড় ওঠে। খুব ভোরবেলায় আচমকা ঘুম ভেঙে যায়। জয়া পাশ বালিশটা খুব জোরে চেপে ধরে নিজের শরীরে। তারপর শুনতে চায় সেই ঘোড়ার খুরের শব্দ। ওই শব্দটা কিছুক্ষণের জন্য জয়াকে তার নিঃসীম একাকিত্ব থেকে মুক্তি দেয়। জয়ার বাবা মারা গেছেন অনেক দিন আগে। দিদির তখনও বিয়ে হয়নি। তারপর দিদির বিয়ে হলো, ভাই চাকরি পেল। জয়ার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হলো। জয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছে, দেখতেও ভালো না। সে যে ঘরের কাজ অত্যন্ত সুনিপুণ, এ কথা পাত্রপক্ষরা তেমন কানে তোলে না। তারা সুন্দরী মেয়ে চাই। দুবার কিছু দূর এগিয়েও শেষ পর্যন্ত পাত্র নিজে বাতিল করে দিয়েছিল। কারো কাছে বাতিল হয়ে যাওয়া যে কি চরম অপমানের ও লজ্জার, তা যে বাতিল না হয়েছে সে বুঝবে না। একসময় বাড়ির লোক হাল ছেড়ে দিল। সময় কখনো থেমে থাকে না, সে ঠিক নিজের মতো করে এগিয়ে চলে। একসময় ভাইয়ের বিয়ে হলো। বাড়িতে দুটো গোষ্ঠী তৈরি হলো। একদিকে সে আর তার মা, আর একদিকে ভাই আর ভাইয়ের বউ। বছর দুয়েক হলো মা আর নেই। মায়ের মৃত্যু জয়াকে আরও একা করে দিয়েছে। জয়া নিজেকে ডুবিয়ে দিয়েছে কাজের মধ্যে। তার সকাল শুরু হয় ভোর 5টায়। বাথরুম সেরে, পুজো সেরে সে চায়ের জল বসায়। ভাই আর ভাইয়ের বউ দুজনেই চাকরি করে। ভাইয়ের ছেলে স্কুলে যায়। তাদের জন্য যাবতীয় রান্না সকাল 8:30টার মধ্যে শেষ করে। তিনজনকে খাবার বেড়ে দিয়ে জয়া একটু হাঁপ ছাড়ে। একটু বাদেই তাদের ঠিককে ঝি আসে। বাসন মাজা, ঘর মোছার কাজ জয়াকে করতে হয় না। ঠিকে ঝি চলে যাওয়ার পর সমস্ত বাড়িটা নিস্তব্ধ হয়ে যায়। জয়া অন্য কোনো কাজ খুঁজে নেয়। কোনোদিন সারা বাড়ির সমস্ত গ্রিল আর জানলাগুলো জল দিয়ে ধোয়, মোছে। কোনোদিন এক গাদা জামাকাপড় নিয়ে কাচতে বসে। আজকাল জল ঘাটতে এক আনন্দ অদ্ভুত হয় জয়ার। সে যতক্ষণ জল নিয়ে খেলা করে ততক্ষণ সে মুক্তির আনন্দে ভাসতে থাকে। এক অপার সুখানুভূতি তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। একসময় আর কোনো কাজ থাকে না। সারা বাড়ি আরও নিঃশব্দ হয়ে যায়। তাদের গ্রামে গাড়ি ঘোড়ার আওয়াজ শোনা যায় না। দু একটা পাখি উদাসীনভাবে ডেকে চলে। ঠিক এই সময় কি এক অজানা কারণে জয়ার বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হতে থাকে। সে অপেক্ষা করে কোনো এক সাইকেলের ক্রিং ক্রিং শব্দের। একটা জোরালো পুরুষ কণ্ঠ ডেকে ওঠে, জয়াদি, দরজা খোলো, দুধ নাও। মহাদেবের পাথরে কোদা শরীরটা কোষ্ঠী পাথরের মতো কালো। মহাদেবকে দেখতে অনেকটা আগের দিনের লেঠেল বা ডাকাতদের মতো। জয়া মহাদেবের দিকে দুধের পাত্র এগিয়ে দেয়। মহাদেব তার দুধের পাত্র থেকে জয়ার পাত্রে দুধ ঢালতে থাকে। দুধ ঢালার সময় মহাদেবের শরীরের পেশিগুলো আন্দোলিত হয়। জয়া এক তীব্র আকুতিতে মহাদেবের শরীরের দিকে তাকিয়ে থাকে। কয়েকটা দুধের ফোঁটা মহাদেবের আঙুলে ছলকে পড়ে। সে নিজের আঙুল লেহন করতে থাকে। ওই লেহন জয়াকে উত্তেজিত করে। মহাদেব ভালো ঢোল বাজায়, গ্রামের যাত্রা দলে অভিনয়ও করে। জয়া বলল, বসো মহাদেব, চা করি। তোমার জন্য আমারও এই সময় এক কাপ চা খাওয়া হয়। মহাদেব আড়মোড়া ভেঙে বলে, দাও এক কাপ। কাল সারা রাত পালা ছিল, ভোরবেলায় বাড়ি ঢুকেছি। মহাদেবের সঙ্গে এই 10 মিনিট সময় জয়ার সারা দিনের অক্সিজেন। এক কাপ চা খেয়েই মহাদেব বেরিয়ে যায়। জয়ার ইচ্ছে করে মহাদেবের সঙ্গে সারা দিন সারা রাত গল্প করে কাটাতে। জয়ার ইচ্ছে করে ওই লোহার মতো শরীরটার তলায় পিষ্ট হতে, কিন্তু সেসব পাপ চিন্তা প্রকাশ করা যায় না। ছেলেটা বয়সে তার থেকে ছোট, বিবাহিত। ছি, এসব চিন্তা মনে আনাও পাপ। মহাদেব চলে যাওয়ার পরে একদিন জয়ার শরীরের ভিতর প্রবল এক ছটপটানি শুরু হয়। সেদিন তার চোখ দিয়ে আগুন বের হয়, সমস্ত শরীরটা উত্তপ্ত হয়ে ওঠে। সেই সব দিনগুলিতে জয়া ভালো করে স্নান করে।
তারপর সুদীর্ঘ সময় কাটায় ঠাকুর ঘরে। স্নান সেরে পুজোয় বসে জয়া কেমন একটা ঘোরের মধ্যে চলে যায়। সে যেন অনুভব করে ঈশ্বরকে। একসময় তার মনের যাবতীয় অশান্তি আর ছটপটানি ধীরে ধীরে স্থিমিত হয়ে আসে। জয়ার বাবা ছিলেন পুরোহিত, তাই তাদের বাড়িতে ঠাকুরঘরটি অনেক বড় করে সাজানো। জয়ার ভাই বা ভাইয়ের বউ দুজনের কেউই ঠাকুর দেবতা মানে না, তাই এই ঠাকুরঘরটা একান্তভাবেই তার নিজের। জয়া মনে করে তার সামনের সমস্ত ঠাকুর দেবতারা জীবন্ত। সে এক মনে তাদের সঙ্গে কথা বলে, গল্প করে। ঈশ্বরকে সে একবারে নিজের করে নিয়েছে। রাত 2:30 নাগাদ জয়ার ঘুম ভেঙে গেল। সে স্বপ্ন দেখছিল এক প্রবল বলশালী পুরুষের শরীরের তলায় সে পিষ্ট হচ্ছে। পুরুষটি খুব চেনা, অথচ কিছুতেই তার মুখটা জয়ার কাছে দৃশ্যমান হলো না। জয়া রাতের অন্ধকারের মধ্যে বাইরে এসে দাঁড়ালো। প্রগাঢ় অন্ধকার ও নিস্তব্ধতাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে পুকুর পাড়ে এসে দাঁড়ালো। তারপর ডুব দিল পুকুরের জলে। অবগাহন স্নান না করে এ জ্বালা কমবে না। স্নান সেরে ওই ভিজে কাপড়েই সে প্রবেশ করলো ঠাকুর ঘরে। ঠাকুরঘরের মেঝেতে স্থাপন করা রয়েছে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। জয়ার বাবা স্বপ্নে আদেশ পেয়েছিলেন এই শিবলিঙ্গ স্থাপনের। জয়া ঠাকুরঘরের মেঝেতে অজানুলম্বিত হয়ে শুয়ে পড়ল। তার সমস্ত শরীরে জুড়ে শুরু হচ্ছে কাঁপন। মুখ থেকে শব্দ বের হচ্ছে গঙ্গানির মতো। চোখের দৃষ্টিতে রয়েছে এক মদির তৃষ্ণা। তার মুখ থেকে নিঃসৃত হচ্ছে লালা। জয়া ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করল। তার সামনে দণ্ডায়মান এক উত্থিত শিবলিঙ্গ। বিস্ফোরিত নেত্রে এক প্রবল অশ্লেষে নগ্নিকা তীব্র আলিঙ্গন করল তাকে। শুরু হলো লেহন। নিষ্পেষিত হতে লাগলো তার সমস্ত শরীর। একসময় সংজ্ঞা জ্ঞানহীন হয়ে ঠাকুরঘরের মেঝেতে পড়ে রইল জয়া। সকালে ঠাকুরঘরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় জয়াকে আবিষ্কার করা হলো। স্থানীয় ডাক্তার প্রাথমিক চিকিৎসা করে বললেন, তোমরা কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করো। এই রোগটার নাম হিস্টেরিয়া। মনের ডাক্তারের কাছে জয়াকে নিয়ে গেল তার ভাই। জয়ার সঙ্গে অনেকক্ষণ একা কথা বলে মনের ডাক্তার ভাইকে আলাদা করে ডেকে বললেন, ওর মধ্যে দীর্ঘ নিঃসঙ্গতায় পুরুষ সান্নিধ্যের বাসনা হয়ে উঠেছিল তীব্র, অথচ তা পূরণের সমাজ স্বীকৃত পথ খোলা ছিল না। বাসনার উত্তেজনা আরও বিস্তৃত হয়ে মনের দ্বিধাদ্বন্দ্বে নেমে আসে নিস্তেজনা। ডাক্তারি ভাষায় যাকে বলে সম্মোহনের ঘুম। শিবের সঙ্গে একাত্মতায় ও পায় পুরুষ সন্নিধ্য, অথচ তার দেবতার মোড়কে সামাজিকভাবে স্বীকৃত। তাই ওই মনের সুপ্ত আকাঙ্ক্ষা পূরণ হয়। ওর নিঃসঙ্গতা মুহূর্তের জন্য দূর হয়। এরপর থেকেই জয়ার জীবন এক অন্য খাতে বইতে লাগলো। এতদিন সে যেন বাড়িতে ছিল একটা পুরনো কাপড়ের মতো। সে নিঃশব্দে শুধু কাজ করে যেত। সে অক্লান্ত পরিশ্রম করেও তার ভাই বা ভাইয়ের বউয়ের মন পায়নি। কেউ তার সঙ্গে কথাও বলতো না। অনেক সময় ভাই বা ভাইয়ের বউ খারাপ ব্যবহারও করত। তাকে মানুষ বলেই মান্য করতো না তার আত্মীয় স্বজনরা। এবার সবাই জয়ার দিকে নজর দিল। প্রথম দিনের অজ্ঞান হয়ে যাওয়ার পর জয়া লজ্জায় মাটিতে মিশে গিয়েছিল। তাকে নিয়ে অন্যান্যরা ব্যতিব্যস্ত হোক সে একেবারেই চায়নি। কিন্তু এরপর ওই শিবলিঙ্গটা তাকে চুম্বকের মতো আকৃষ্ট করতে লাগলো, ঠিক যেন ছোটবেলা সেই পুতুল খেলার মতো। ওই পাথরখণ্ডটি যেন তাকে তার পুরুষ সঙ্গী। পাথরের শরীর স্পর্শ করলে এক অদ্ভুত আবেশ জয়ার দুচোখ বুজে আসত। সেই সঙ্গে অপরিসীম এক উত্তেজনা হয়। জয়ের মনে হয় ঈশ্বরের সঙ্গে যৌনতায় কোনো পাপ নেই। পরের সোমবার আবার জয়ার ওপর ভর হলো শিবের। সেদিন সন্ধ্যাবেলায় শিবলিঙ্গের সামনে এক বিশেষ ভঙ্গিতে গড়াগড়ি দিতে লাগলো জয়া। গলার স্বরের মধ্যেও আচমকা চলে এলো এক পুরুষালী ভাব। চোখের বিস্ফোরিত দৃষ্টির সামনে যে কোনো মানুষ মাথা নিচু করে দাঁড়াবে। পাড়ার লোকেরা নানান প্রশ্ন করতে লাগলো জয়াকে। আসলে জয়া কে নয়, জয়ার মধ্যে সেই মুহূর্তে অধিষ্ঠিত হওয়া ঈশ্বরকে। পুরুষালী কণ্ঠস্বরে বিস্ফোরিত চাহিনিতে এক বিশেষ ভঙ্গিতে জয়া
উত্তর দিতে লাগলো একের পর এক প্রশ্নের। একসময় সে বসা অবস্থা থেকে ঠাস করে মেঝেতে শুয়ে পড়ল। চারিদিকে উলুয়ার শঙ্খধ্বনি উঠল। স্বয়ং শিব এবার জয়াকে ছেড়ে বিদায় নিলেন তার নিজের আবাসে। দুর্দান্ত এক আনন্দ নেশাতুর করে দিল জয়াকে। সে যে এত অসাধারণ অভিনয় জানে তা সে আগে কখনো জানত না। ওইটুকু সময় সে সত্যিই ভেবেছিল তার শরীরে শিবের ভর হয়েছে। ওই ভাবনাটাই আসল, ওই ভাবনাটাই তাকে সফল অভিনয়ে সাহায্য করেছে। কত কত মানুষ শুধু তাকে দেখবার জন্যই ভিড় জমিয়েছিল তার বাড়িতে। জয়ার মনে হলো তার বেঁচে থাকাটা আজ সার্থক। প্রতি শনিবার জয়ার শরীরে শিবের ভর হয়। সেদিন সারা গ্রাম এবং আশপাশের গ্রাম থেকে অজস্র মানুষ এসে ভিড় করে ওদের উঠোনে। খাটানো হয় শামিয়ানা। সেদিন অসংখ্য শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত হতে থাকে চতুর্দিক। যখন ভর ওঠে তখন ওদের বারান্দায় পড়তে থাকে অসংখ্য টাকা পয়সা। জয়ার চুলে এখন জট, কপালে লাল সিঁদুর, গায়ে রুদ্রাক্ষ, পরনে গেরুয়া রঙের শাড়ি। তাকে এখন আর কেউ জয়া বলে ডাকে না, সে এখন শিবানী মা। উঠোনের একদিকে তৈরি হয়েছে একটি শিব মন্দির। মায়ের ভক্তরা নিজেরা উদ্যোগ নেয় এই মন্দির তৈরি করেছে। দূর দূরান্তের গ্রাম থেকে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য ছুটে আসে কত মানুষ। শনিবার সন্ধেবেলায় মায়ের শরীরে ঈশ্বরের অধিষ্ঠান দেখবার জন্য সব কাজ ফেলে ছুটে আসে শত শত মানুষ। উঠোনের একদিকে নাম সংকীর্তন হয়। অজান্তেই মানুষ এর জড়ো করা দুই হাত কপালে উঠে আসে। অনেকেই আবেগ সংবরণ করতে পারে না। তারা চোখের সামনে ঈশ্বরকে দেখার অপরিসীম আনন্দে কেঁদে ফেলে। পয়সা পড়তে থাকে ঝনঝন ঝনঝন শব্দে। এখন জয়াই সংসারের প্রধান কর্ত্রী। সংসারের বহু খরচ সে বহন করে। পরিবারের সকল, এমনকি পাড়ার লোক বা আত্মীয়রা পর্যন্ত তাকে রীতিমতো সমীহ করে চলে। তার চোখের দিকে তাকালে বুকের রক্ত হিম হয়ে যায়। মন্দিরের কাজকর্ম ও পুজোর সাহায্য করা ও নিজের সেবা করার জন্য এক বলবান যুবককে ভক্তদের মধ্যে থেকে বেছে নিয়েছেন শিবানী মা। আজ সকাল থেকে সাজো সাজো রব। তাদের গ্রামে পায়ের ধুলো পড়েছে এক মন্ত্রীর। সামনে ভোট। শিবানী মায়ের আশীর্বাদ তার একান্ত কাম্য। শিবানী মায়ের আশীর্বাদই পারে ভোটে তাকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে। মন্দিরে বিগ্রহের সামনে ধ্যানে বসলেন শিবানী মা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় ভিডিওটি আপনার কাছে। ধন্যবাদ।